সো শুরু করার আগে আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিচ্ছি, সেটা তোমরা করবে এবং করে দেখাবে যে এটা কি, মানে এটার ট্রান্সলেশনটা কি হবে। মানে আমি তোমাদেরকে একটা লেখা দিচ্ছি বাংলায়, সেটাকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে। মানে এটা জাস্ট একটা কমন এক্সারসাইজ আর কি শুরু করার আগে। আমি এইখানে মানে হরফটা ইংরাজি কিন্তু লেখাটা বাংলা, কারণ এখানে বাংলা লিখতে আমি পারবো না। এরম ভাবে লেখো, চলো সবাই মিলে অনুষ্ঠানে, চলো সবাই মিলে অনুষ্ঠানে পাথর ছুঁড়ি। এটাকে লিখে নাও। এটা আমি ইয়ের টেক্সটেও দিলাম, মেসেজে দিলাম, কিন্তু এটা তোমরা লিখেও নাও নিজে, যে চলো বাংলায় লেখো, এটাকে ইংলিশে ট্রান্সলেট করবে। চলো সবাই মিলে অনুষ্ঠানে পাথর ছুঁড়ি। লিখেছো? চলো সবাই মিলে অনুষ্ঠানে পাথর ছুঁড়ি। এবার তোমাদেরকে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যারা মিটিংয়ে আছো, মানে অনলাইন আছো, তারা মেসেজে চ্যাট বক্সে লিখতে পারো, আর পূর্বাশা তুমি আনমিউট করে বলতে পারো। অঙ্কিতা দেরি করে এসছে বলে ওকে আমি আবার গ্রুপ এই চ্যাট বক্সে এটা লিখে দিচ্ছি। এটা এটা বাংলায় একটা লাইন, মানে যদিও হরফটা ইংলিশ, ওটাকে তোমাকে ইংলিশ করতে হবে, মানে ইংলিশ লেটার্স ব্যবহার করে ইংলিশ করে বলতে হবে যে এটা ট্রান্সলেশন কি। যার হয়ে যাবে সে আনমিউট করেও বলতে পারো, পূর্বাশাও আনমিউট করে বলতে পারো। This is an exercise in translation. হ্যাঁ বলো, পূর্বাশা করে নিয়েছে, পূর্বাশা কলে আছে, বলো। জানি না স্যার ঠিক হবে কিনা। লেটস এভরিবডি উইল থ্রোন স্টোন ইন দ্য ফেস্টিভ্যাল। লেটস এভরিবডি থ্রো বা থ্রোন স্টোন ইন দ্য ফেস্টিভ্যাল। স্টোন ইন দ্য ফেস্টিভ্যাল। ওকে, এটাকে লিখে রাখো। দিশা লিখছে লেটস অল থ্রু স্টোন অ্যাট দিস টাইম, অ্যাট দিস ইভেন্ট। থ্রু কেন, মানে থ্রো বলতে চাইছো দিশা, তাই তো? THROW, থ্রো। ওকে, শিল্পা, সাথী, অঙ্কিতা, তোমরা ট্রাই করো। এটা খুবই কমন একটা এক্সপ্রেশন, যেটা আমি তোমাদেরকে ইয়ে করতে দিয়েছি, ট্রান্সলেট করতে দিয়েছি। পল্লবী, আমি এক্ষুনি মেসেজটা পিন করলাম, তুমি যদি দেখতে পাও মেসেজটা, তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমি এটা বাংলায় লিখেছি, মানে ইংরাজি হরফে বাংলায় লিখেছি, কিন্তু তোমাকে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। অন্যরা, সাথী, শিল্পা, অঙ্কিতা, কি করেছো? যা করেছো বলো, অসুবিধা নেই। ঠিকই যে হতে হবে তার কোনো মানে নেই।
সাথী কি করেছো? ওকে, Let's all throw the হ্যাঁ, stone in the event. লেটস অল থ্রো স্টোনস ইন দ্য ইভেন্ট। ওকে, সবাই মিলে ইভেন্টে, যে ইভেন্টটা হচ্ছে সেখানে পাথর ছুঁড়বে। অকওয়ার্ড লাগছে শুনতে, যাই হোক। শিল্পা? শিল্পা শেট্টি বলো। মেসেজে পাঠিয়েছি। মেসেজে পাঠিয়েছো? দেখি মেসেজ কোথায়, কই দেখতে পাচ্ছি না তো, কোথায় মেসেজে পাঠিয়েছো? আচ্ছা, লেটস অল থ্রো স্টোনস অ্যাট দ্য ইভেন্ট টুগেদার। ওকে, অঙ্কিতা? আমিও স্যার ওটাই করেছি। আচ্ছা, তো আমরা এমন কোন সিচুয়েশন হয় যখন আমরা কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিতে, কোনো ইভেন্টে আমরা ঢিল ছুঁড়ি বা পাথর ছুঁড়ি, এরকম কি হয়? হয় না তো? তাহলে এই ট্রান্সলেশনটা কি ঠিক রয়েছে না কিছু এটার মধ্যে ভুল রয়েছে? আমি তোমাদের ট্রান্সলেশনটা এবার করে দেখাচ্ছি। এই এক্সপ্রেশনটা কোনোদিনও দেখেছো বা কোথাও শুনেছো? লেটস রক দ্য পার্টি। হ্যাঁ, পূর্বাশা শুনেছে বলছে, বাকিরা শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। হ্যাঁ, সাথী শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। তাহলে ওই যে এইটার যে বাংলাটা, লেটস রক, রক মানেও পাথর, তাই তো? আর অনুষ্ঠান বলতে পার্টি, আমরা যেটাকে মানে বাংলায় বাংলায় যেটাকে আমরা পার্টি, পার্টির কথাটা এখন বাংলাই হয়ে গেছে, পার্টি করব, পার্টি খাবো, এরকম আমরা বলি না? তো পার্টিটাই হচ্ছে অনুষ্ঠান অ্যাকচুয়ালি, মানে পার্টির যে বাংলাটা সেটাকে অনুষ্ঠান হিসেবে বলা যেতে পারে। তো লেটস রক দ্য পার্টিটাকে অকওয়ার্ডলি আমরা বাংলায় ট্রান্সলেট করলাম, চলো সবাই মিলে অনুষ্ঠানে পাথর ছুঁড়ি। ঠিক আছে? তো এইটা, এই এক্সারসাইজটা দিয়ে তোমাদেরকে ট্রান্সলেশন এবং ট্রান্সলেশনের সমস্যাগুলো কি কি সেইগুলো বলতে শুরু করা যাবে বা বলা যেতে পারে। ঠিক আছে? তো সব থেকে প্রথমে প্রশ্নটা হচ্ছে যে ট্রান্সলেশন মানে কি? ফাতেমা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সলেশন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার আরেকবার বলুন, কি বললেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সলেশন? বাংলায় স্থানান্তরিত করা। বাংলায় স্থানান্তরিত? তো ট্রান্সফরমেশন বা ট্রান্সপোর্টেশন হয়ে যাবে। স্থান মানে তো কোন একটা জায়গা, একটা জায়গা থেকে আর একটা জায়গায় কোন একটা জিনিসকে নিয়ে যাওয়াটা স্থানান্তরণ। কিন্তু ট্রান্সলেশন মানে কি? শিল্পা? ইংলিশে, বাংলা থেকে বাংলায় বলো। বাংলায় ট্রান্সলেশনকে স্থানান্তরণ বলা হয় না। মানে ইংরেজিতে অনুবাদ করা। স্যার অনুবাদ করা। অনুবাদ করা, হ্যাঁ। যদি বাংলায় কথাটার মানেটা হচ্ছে অনুবাদ বা ভাষান্তরণ। ঠিক আছে? ভাষান্তরণ অথবা অনুবাদ, অনুবাদ কথাটাই আমরা বেশিরভাগ সময় শুনে থাকি। অনুবাদের সবথেকে বেশি প্রয়োজন আমাদের কখন হয় বা কখন কখন হয়? ঠিক আছে? তো সাথী, তোমার কি মনে হয় যে আমাদের মানে অনুবাদ যে কথাটা, সেই এক্সারসাইজটা বা সেই জিনিসটা কখন সবথেকে বেশি ব্যবহার হয়? যখন ধরুন আমরা কোনো বাইরে জায়গায় যাই বা
অন্য কোনো ভাষায় যখন অন্য কেউ কথা বলে তখন হুম। তাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য সব থেকে বেশি ইউজ করতে পারি আমরা। ভেরি গুড, কমিউনিকেশন। আমাদের ট্রান্সলেশনের দরকারটা কি? সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। উই রিকোয়ার ট্রান্সলেশন ইন অর্ডার টু কমিউনিকেট। আর কিছু, আর কোনো জায়গায় যেখানে ট্রান্সলেশন ব্যবহার করতে হয়? যখন স্যার কোনো আমরা কোনো একটা কিছু টেক্সট পড়ি, লেখা যেমন স্প্যানিশে বা টার্কিশে লেখাকে সেখানে ইংলিশে ট্রান্সলেশন করে পড়া হয়। হ্যাঁ, তো সেটা কখন প্রয়োজনটা হয়? কেন আমরা কেন আমরা স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করব? কারণ সবার পক্ষে তো স্প্যানিশ ভাষাটা মানে বলা বা বোঝা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু আমি স্প্যানিশ পড়তে যাব কেন? আমি যদি ইংরেজি বা বাংলা বা হিন্দি বা আমাদের দেশের যে ভাষাগুলো আছে সেগুলোকেই যদি শুধু পড়ি, আমি স্প্যানিশ পড়লাম না। কিন্তু স্প্যানিশ পড়ার দরকার কি আছে? তোমার কথায় বলো। মানে হচ্ছে ওদের দেশে কালচার কি করে, মানে ওদের লেখার মধ্যে ওদের দেশে কালচার বা আরো সমস্ত কিছু জিনিস জানা যায় আগ্রহের জন্য, জানবার জন্য। রাইট। I don't know, sir. আমরা অনেক সময়, যেটা তুমি স্প্যানিশের উদাহরণটা দিলে, অ্যাকচুয়ালি তোমার কাছের একটা খুব উদাহরণ আছে। কি বলো তো? তুমি যেটাকে খুব ভালোবাসো, মানে পূর্বাশাকে বলছি। হ্যাঁ, ড্রামা? রাইট, ইয়েস। কে ড্রামা কি তুমি কোরিয়ানে শোনো বা কোরিয়ানে দেখো? না স্যার, ইংলিশ ট্রান্সলেশন। ইংলিশ ট্রান্সলেশন, ভেরি গুড। তাহলে যদি ট্রান্সলেশন না থাকতো, যদি ট্রান্সলেশন না হতো, তাহলে তুমি কোরিয়ান ড্রামা এনজয় করতে পারতে না, তাই না? রাইট। আচ্ছা, সাথী কি বলছিলে বলো? যখন স্যার আমরা কোনো যে ইংলিশ টেক্সট পড়ি বা অন্য কোনো জায়গায় অন্য কোনো যখন টেক্সট পড়ি তখন হুম। সেক্ষেত্রে তো মানেগুলো বোঝার জন্য বা অনুভূতিগুলো কি বলতে চেয়েছে সেই জিনিসটাকে বোঝার জন্য আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেটা কোন জায়গায় ব্যবহার করি? মানে ইংলিশ টেক্সট গুলোকে যখন ট্রান্সলেশন যখন ট্রান্সলেশন করা হয়, কখন ট্রান্সলেশন করা হয়? যখন সেগুলো বুঝতে পারি না, মানে এক একটা ইংলিশের ওয়ার্ড যেমন 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 ধরুন কেউ যদি বাইবেল পড়তে যায় তার জন্য কতগুলো মানে তার ট্রান্সলেট করা রয়েছে অন্য অন্য ভাষাতে, সেগুলো যদি ধরুন ট্রান্সলেট না করা যেত তাহলে বাইবেল পড়া যেত না সবার পক্ষে, এরকম। তো সবাই বাইবেল পড়তে চায় কেন? তোমাদের মধ্যে কি কেউ কোনোদিনও বাইবেল পড়েছো? না। আরো কাছের উদাহরণ দাও। যেমন পূর্বাশা বলল কে ড্রামার ব্যাপারে, তেমনি তোমাদের প্রত্যেকটা মুহূর্তে ট্রান্সলেশন করে দেওয়া হয় বা তোমরা প্রত্যেকটা মুহূর্তে ট্রান্সলেশন করো। কোন জিনিসের ট্রান্সলেশন করো প্রত্যেকটা মুহূর্তে, বা করে দেওয়া হয় তোমাদের জন্য? এই মুহূর্তেও করা হচ্ছে। বাংলা ইংলিশ থেকে বাংলায়, ইংলিশ থেকে বাংলায় কি ট্রান্সলেট করা হয়? কোনো কিছু একটা ওয়ার্ড যখন ইংলিশে বুঝতে পারি না সেটা বাংলায় মানে বলে দেওয়ার পর আমরা বুঝতে পারি। রাইট। তোমাদের যে সিলেবাসে টেক্সট গুলো আছে সেগুলো কি তোমাদের ইংলিশে পড়ানো হয় না বাংলায় পড়ানো হয়? বেশিরভাগ সময়ে আমরা যখন এক্সপ্লেন করি, এই মুহূর্তেও তাই করছি, সাবজেক্টটা ইংলিশ, কিন্তু আমি কিসে বলছি তোমাদেরকে? বাংলায় বলছি। তা এটাও একটা কিন্তু ট্রান্সলেশনের জায়গা, যে টেক্সট গুলো ট্রান্সলেট করা হচ্ছে ইনস্ট্যান্টলি। মানে তোমরা ধরো যে কবিতাগুলো পড়েছো, সেই কবিতাগুলোর ভাবটা বলার জন্য ইংরাজির ব্যবহার করা হয়েছে, ইংরাজি শব্দের ব্যবহার করা হয়েছে। তাই জন্য আমাদের ট্রান্সলেশনটা প্রত্যেকটা পদে আমাদের দরকার। We cannot have a society if there is no translation. We cannot have a civilization if there is no translation. জগতের সব কমিউনিকেশন, যেটা সাথী বোধহয় প্রথমে বললো, যে ট্রান্সলেশন ইজ এসেনশিয়াল ফর কমিউনিকেশন। ঠিক আছে, এবার ট্রান্সলেশন কথাটার মানেটা যে কি সেইটা আমরা বুঝব। ঠিক আছে, তো ট্রান্সলেশন কথাটার মানেটা খুব সিম্পলি আমরা বলতে পারি অনুবাদ। বাংলায়, হিন্দিতেও অনুবাদ বলা হয়,
তো অনুবাদে অ্যাকচুয়ালি হয়টা কি? অনুবাদে হয় হচ্ছে একটা ভাষা থেকে আর একটা ভাষায় আমরা যখন একটা ভাষার সারমর্ম বা একটা ভাষার যে মানেগুলো সেইগুলো যখন আমরা আর একটা ভাষায় পড়াই বা আর একটা ভাষায় নিয়ে যাই, স্থানান্তরণ যেটা ফাতেমা বলল, স্থানান্তরণ নয়, সেটা ভাষান্তরণ হয়ে যায়। ভাষা ইংরাজি থেকে বাংলার মধ্যে ট্রান্সলেট হয়, অনুবাদ হয়, এবং অনুবাদটার মানে হচ্ছে যে ওটার যে মানেটা, যে লেখাটা আছে সেই লেখাটার মানেটাকে আমি একটা ভাষা থেকে আর একটা ভাষার মধ্যে রূপান্তরণ করছি, ভাষান্তরণ করছি, অনুবাদ করছি। ঠিক আছে? সো যদি ডেফিনেশন লিখতে দেয় যে হোয়াট ইজ ট্রান্সলেশন, তখন তোমরা এটা বলবে, তোমরা এটা লিখে নিতে পারো যে ট্রান্সলেশন ইজ দ্য অ্যাক্ট অফ ট্রান্সফারিং or interpreting কথাটা বেটার ট্রান্সফারিং এর থেকে। The translation is the act of interpreting or এটাও লিখে নিতে পারো interpreting or transferring the meaning of one language into another। ঠিক আছে? লিখেছো? আমরা যখন একটা ভাষা থেকে আর একটা ভাষার মধ্যে, যে ভাষাটা আমাদের কাছে অচেনা, সেই ভাষা থেকে বা ফরেন, সেই ভাষা থেকে আমরা যখন নিজেদের ভাষায় রূপান্তরণটা করি, মানেটাকে নিয়ে আসি, তখন এইটাকেই অনুবাদ বা ট্রান্সলেশন বলা হয়। এবার এইটুকুই ডেফিনেশন দিলে আমাদের হবে না। আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা কয়েকটা যে বড় বড় লেখক আছে, যদিও তাদের নাম তোমাদের যে সিলেবাসে আছে, মনে হয় সেই সিলেবাসে রেকমেন্ডেড বুকস বলে কিছু দেওয়া হয়নি। তাও একবার তোমরা দেখতে পারো, যদি রেকমেন্ডেড বুকস, রেকমেন্ডেড রিডিং এরকম বলে কিছু থাকে, তাহলে আমরা ওই বইগুলোকে একবার, ওই বইগুলোর যে লেখক আছে তাদের যে লেখা, সেই লেখাটা আমরা দেখতে পারি। সেই লেখাটা আমরা মানে তারা কি বলেছে ট্রান্সলেশনের ব্যাপারে, তাদের ডেফিনেশনটা কি, সেটা আমরা মুখস্থ করে এখানে আমাদের যে ডেফিনেশনটা আমরা দিচ্ছি সেটাতে দেওয়া যেতে পারে। তো আমরা এটা গুগল থেকেও দেখে নিতে পারি যে ট্রান্সলেশন কথাটার মানেটা কি, বা বিভিন্ন লেখকরা, বিভিন্ন ক্রিটিকরা কি বলতে চাইছে। ঠিক আছে? ট্রান্সলেশন মিনিং। এখানে দেখো ট্রান্সলেশনের মানেটা শুধু এইটুকু দেওয়া রয়েছে, দ্য প্রসেস অফ ট্রান্সলেটিং ওয়ার্ডস অর টেক্সট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইনটু অ্যানাদার। একটা ভাষা থেকে আর একটা ভাষায় শব্দ বা কোনো টেক্সট, কোনো বই, কোনো লেখা যদি আমরা নিয়ে যাই একটা ভাষা থেকে আর একটা ভাষার মধ্যে, তাহলে সেটাকে ট্রান্সলেশন বলা হয়। ঠিক আছে? এবার ট্রান্সলেশনের একটা আলাদা করে একটা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন মানে যেমন ইংলিশ লিটারেচার আছে, হিস্ট্রি,
পলিটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স এরকম যে জিনিসগুলো আছে, সেরকম ট্রান্সলেশনের ওপরে একটা ডিসিপ্লিন আছে, একটা পড়াশোনার জায়গা আছে, সেটাকে বলা হয় ট্রান্সলেশন স্টাডিজ। সেটাকে কি বলা হয়? ট্রান্সলেশন স্টাডিজ। ঠিক আছে? তো আমাদের এইখানে যেটা দেখতে হবে সেটা যে কয়েকটা বড় বড় লেখকের লেখাগুলো যদি আমরা এইখানে ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমরা মানে সেই লেখাগুলোকে ব্যবহার করে আমরা ট্রান্সলেশনকে ডিফাইন করব। তো একজন মানে বেশ বড় লেখক, ইউজিন, এটাকে তোমরাও লিখে নাও, ইউজিন নাইডা ইউজিন নাইডা বলে একজন বিখ্যাত নিজে ট্রান্সলেট খুব একটা বেশি করেননি, কিন্তু ট্রান্সলেশন স্টাডিজের ওপরে ওনার বিশাল দক্ষতা আছে। তার নাম হচ্ছে ইউজিন, ইউজিএনই, ইউজিন নাইডা, NIDA, ইউজিন নাইডা। আচ্ছা, কেউ কিছু লিখলো? হ্যাঁ বলো ফাতেমা। না স্যার, হাত লেগে গেছে, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তো ওই হ্যান্ডটা ই করে দাও। ওকে, তো এরকম অনেক থিওরিস্টই আছে ইউজিন নাইডার মতন, কিন্তু আমি ইউজিন নাইডার থিওরি বা ইউজিন নাইডার ডেফিনিশন অফ ট্রান্সলেশনটা নিচ্ছি। আরও অ্যাটলিস্ট আরেকজন ডেফিনেশন, আরেকজনের ডেফিনেশন আমরা নেব, সেটা হচ্ছে সুজান ব্যাসনেট। মানে ইউজিন নাইডা একটু আগেকার সময়কার লেখক, কিন্তু সুজান ব্যাসনেট এখনকার মানে সাম্প্রতিক রাইটার বলা যেতে পারে। আর তোমরা যারা ফার্দার স্টাডিজ করবে, মানে হায়ার স্টাডিজে যাবে, PhD করবে বা আর্টিকেলস লিখবে, রিসার্চ করবে, তাদের জন্য একটা জিনিস আমি এখন থেকেই বলে রাখি, আমি জানি না এটা তোমাদের মানে ততদিনও মনে থাকবে কিনা, সেটা হচ্ছে যে যারা রিসার্চ করে, মানে দেশ বিদেশে তো আমাদের রিসার্চগুলোকে পাঠাতে হয়, তো রিসার্চ করার যখন আমরা কোনো আর্টিকেল লিখি, কোনো রিসার্চ পেপার লিখি, তখন এডিটররা বা রিভিউয়াররা, মানে যারা পেপারটাকে ইভ্যালুয়েট করবে যে সেটাকে পাবলিকেশন করা যাবে কিনা, যোগ্য কিনা, তারা বলে যে লেটেস্ট রিসার্চটা তোমাদেরকে বলতে হয়, যে কোনো একটা টপিকের ওপরে লেটেস্ট কি রিসার্চ হয়েছে। ঠিক আছে? যেমন ধরো কে ড্রামা দেখে পূর্বাশা, তো পূর্বাশার অলরেডি আগেকার যে কে ড্রামাগুলো ছিল সেগুলো সে দেখে নিয়েছে। একই জিনিস বা পুরনো জিনিস তার কাছে আর ইন্টারেস্টিং নয়, তাই জন্য পূর্বাশা কি দেখতে চাইবে, যে লেটেস্ট এপিসোডটা কি হয়েছে বা লেটেস্ট কি হয়েছে ওই পার্টিকুলার সিরিয়ালটাতে বা ওই পার্টিকুলার মুভিটাতে বা ওই পার্টিকুলার সিরিজটাতে নতুন কি হয়েছে। ঠিক আছে? লেটেস্ট যে জিনিসগুলো, রিসার্চেও তাই, রিসার্চেও তোমাকে লেটেস্ট কি হচ্ছে সেইটা দেখতে হবে, রাদার দ্যান আগে কি হয়ে গেছে, আগে কি হয়েছিল সেইটার থেকে এখন কন্টেম্পোরারি সময়ের মধ্যে, মানে 5-10 বছরের মধ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে, কি চেঞ্জেস হয়েছে, সেইটা তোমাকে বলতে হবে। তাই জন্য যদি তোমরা নিজেদের আনসারগুলোকে আরো বেটার করার জন্য, আরো বেশি নাম্বার পাওয়ার জন্য ক্রিটিকদের কথা, রাইটারদের কথা নিজেদের লেখার মধ্যে ব্যবহার করতে চাও, তাহলে লেটেস্ট জিনিসগুলোকে ব্যবহার করবে। লেটেস্ট যে রাইটিং, লেটেস্ট রাইটার্স, লেটেস্ট ক্রিটিকদের কথা ব্যবহার করবে। ঠিক আছে? কেউ এটা বলতে পারবে যে কেন এই জিনিসটা করা হয়? মানে অফকোর্স যে উদাহরণটা আমি কে ড্রামার দিলাম সেটা তো আছেই, যে পুরনো জিনিস আমরা কেন দেখব, কিন্তু রিসার্চের ক্ষেত্রে এটার কি সিগনিফিকেন্স কেউ বলতে পারবে? বা পড়াশোনার ক্ষেত্রে এটার কি সিগনিফিকেন্স? নিজেকে আপডেট রাখার জন্য। রাইট, ভেরি গুড। আপডেট রাখার জন্য,
আপডেট রেখে মানে মেইন ব্যাপারটা কি হবে, মানে স্যার কোনো বিষয়ে যত রিসার্চ হবে নতুন স্যার, নতুন, তত মানে সেই এই বিষয়ে যে আননোন ফ্যাক্টস গুলো বেরিয়ে research এর আসবে। ব্যাপারটা নিয়ে আচ্ছা পূর্বাশা একটু দাঁড়াও, কে বলছো এই কথাটা? আমি স্যার অঙ্কিতা। বলো। স্যার মানে কোনো বিষয়ে যত রিসার্চটা যত নতুন নতুন বিষয় হবে, তত তো তার বিষয়ে যত আননোন ফ্যাক্টস গুলো আছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা অঙ্কিতা বলছে যে যত লেটেস্ট রিসার্চ হবে তত নতুন নতুন অ্যাসপেক্টস, নতুন নতুন দিক সেই টপিকটার ওপরে বেরিয়ে আসবে। কারণ রিসার্চও আপডেট করার জিনিস, আর যেটা পূর্বাশা বলছে যে নিজেকে আপডেট করার জন্য বা টপিকটার ওপরে আপডেট করার জন্য আমাদের লেটেস্ট রিসার্চ দিতে হয়। তাই কারণটাও তোমরা জানলে যে রিসার্চ করতে গেলে তুমি যদি একটা রিসার্চ আর্টিকেল লেখার চেষ্টা করো, এমনকি একটা আনসারও লেখার চেষ্টা করো, মানে তোমাদের এই জিনিসটা বলছি কারণ তোমরা অলরেডি থার্ড সেমে আছো, আর তোমাদের এবার থেকে আস্তে আস্তে আরো নিজেদেরকে আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে। তোমাদের যে টিউশনে নোটসগুলো দেওয়া হয় বা যে বইগুলো, গাইড বইগুলো তোমরা পড়ো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওইগুলো আপডেটেড নয়। আপডেটেড নয় মানে লেটেস্ট যে বইগুলো বেরিয়েছে বা লেটেস্ট যে রিসার্চটা হয়েছে ওই টপিকটার উপরে, সেগুলো আর তোমরা পাও না। কিন্তু তোমরা আনসারের মধ্যে যদি লেটেস্ট যে বুকসগুলো রিলিজ হয়েছে ওই টপিকটার উপরে বা লেটেস্ট যে রিসার্চটা হয়েছে ওই টপিকটার উপরে, সেইগুলো যদি তোমরা আনসারে লেখো, তাহলে দেখা যাবে যে যে এক্সামিনার সে ইমপ্রেসড হচ্ছে যে বাহ তুমি লেটেস্ট রিসার্চটা দেখেছো, আপডেটেড জিনিসগুলো দিচ্ছ। এবার সেটা কিভাবে আমরা বোঝাবো যে আমরা লেটেস্ট রিসার্চ দিচ্ছি, লেটেস্ট ইয়ে করছি? কিছুই নয়, আনসারে যখন আমি তোমাদের কোটেশনের ব্যাপারটাও অনেকদিন ধরেই বলছি যে একটা কোন একটা আর্গুমেন্ট দিলে, যে তুমি এটা বললে যে ট্রান্সলেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং টেক্সটস or words from one language to another. Eugene Naida writes in his book, এটা অনেক পুরনো বই হবে, 1960s 70s এ বেরিয়েছে, কিন্তু সুজেন ব্যাসনেটের হয়তো বইটা 2009-10 নাগাদ বেরিয়েছে। ঠিক আছে, তো তুমি দুটোই দিতে পারো যে ইউজিন নাইডা বলছে ট্রান্সলেশন ইজ দিস, আর সুজেন ব্যাসনেট বলছে ট্রান্সলেশন ইজ দিস। এবার তুমি দুটো বইয়ের ইয়ার অফ পাবলিকেশনটা দিয়ে দেবে, মানে ইউজিন নাইডার যে বইটা, বা তুমি এরকম করে লিখলে যে ইউজিন নাইডা describes translation or defines translation as Eugene Naida defines translation in his book published in এত as whatever যা মানে উনি বলতে চাইছেন within double quotes, and Susan Bassnett in her book published in এত 2010-9-11 যাই হোক defines translation as within double quotes ওনার definition। তো এটা একটা পদ্ধতি, এইভাবে তোমরা বলে দিতে পারো, বুঝিয়ে দিতে পারো যে তোমরা পুরনোটাও পড়েছো আর লেটেস্ট যে জিনিসটা আছে সেটাও পড়েছো। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে 2024-এও হয়তো কোনো বই পাবলিশ হয়েছে যেটা ট্রান্সলেশনকে ডিফাইন করছে। ঠিক আছে, হতেই পারে। তো আমাদের পক্ষে মানে সব বই জানা সম্ভব না। আমরা ম্যাক্সিমাম এটা করতে পারি যে মানে লেটেস্ট যেটা আমাদের জানা আছে সেটাকে আমরা ধরতে পারি, সেটাকে আমরা নিতে পারি। ঠিক আছে, বাট ইটস নট পসিবল ফর আস টু নো অল দ্য লেটেস্ট পাবলিকেশন। কারণ আমিও 2010-12 কথা বলছি, সেটা 12-13 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, সেটাও মানে একদম টাটকা নয়, কিন্তু তাও আমরা মানে কিছুটা হলেও কাছাকাছি গেছি আর কি, সেইটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, আর একটা উপায় হচ্ছে এটা করার, সেটা হচ্ছে যে কোটেশনটা দিলে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, কিন্তু আমি আগে বলে নিই ব্যাপারটা।
একটা কোটেশন দিলে, কোটেশনটা ডাবল কোটসের মধ্যে থাকবে। যখন কোনো কোটেশন দেবে এবার থেকে কোনো রাইটারের, কোনো ক্রিটিকের, কোনো ফিলোসফারের, তখন সেটা ডাবল কোটসের মধ্যে থাকবে। এবং ডাবল কোটসের মধ্যে, ডাবল কোটসটা শেষ হলো, ফুল স্টপ দিলে তারপরে ডাবল কোটস শেষ হলো, একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট নেবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে। সেইখানে অথরের যে লাস্ট নেম, ফাতেমা এখানে ইউজিন নাইডা বলে যার কথা আমি বলছি, তার সারনেমটা কি, টাইটেলটা কি? নাইডা। নাইডা, ভেরি গুড। তো নাইডা স্পেস, যদি পেজ নাম্বার জানা থাকে যে কোন বইয়ের কোন পেজ নাম্বার থেকে এই ডেফিনেশনটা নিয়েছি, তাহলে তো খুবই ভালো। সেটা সবসময় জানা সম্ভব নয় আমাদের, মানে তোমরা যেহেতু গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তাই জন্য তোমাদের থেকে অত বেশি কিছু এক্সপেক্ট করা আমাদের উচিত নয়। তাই জন্য কিন্তু তুমি যদি শুধু ইয়ারটা মেনশন করে দাও, যেমন ইউজিন নাইডার কোনো একটা বই, যে বইতে ওই জিনিসটা লিখেছিল, কথার কথা বলছি, সেটা হয়তো 1963-তে পাবলিশ হয়েছে, তো তুমি ওখানে 1963 লিখে দিলে, ব্যাস। যদি এইটুকুই করো তাহলেই দেখা যাবে যে তোমাদের আনসারগুলো অন্য যত স্টুডেন্ট আছে, যারা মানে সে ভালো ভালো কলেজ থেকেও, তোমাদের আনসারের দিকে ইনভিজিলেটরের চোখটা বেশি যাবে, বিকজ ইউ আর showing that you have read this book. কোনো গাইড বইতে, আমার মনে হয় না কোনো টিউশনের নোটসে এরকম ধরনের কোনো লেখা তোমরা পাবে। এরকম কোনো লেখা কি পেয়েছো? মানে তোমরা তো 2-3টে পরীক্ষা অলরেডি দিয়েছো, দুটো পরীক্ষা দিয়েছো, এরকম তোমরা সবাই টিউশন পড়ো, তো টিউশন কোনো টিচারের কাছ থেকে এরকম কি পেয়েছো আগে? হ্যাঁ স্যার, আমাদের যে আমি যার কাছে টিউশন পড়ি ওনারই একটা ট্রান্সলেশন স্টাডিজের উপর বই আছে, এবার উনি এক বই পড়ে ওই বইটা লিখেছেন আর কি। এবার কিছু কিছু টপিক উনি যে যার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন, সেই বই ওনার নাম আর পেজ না তার ওনার বইটার পেজ নাম্বার পাশে লিখে দিয়েছেন। মানে ওই বইতে যেটা তোমার স্যার বা ম্যাডাম যেটা পাবলিশ করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটাতে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি আনসার্স। তোমাদের তো নোটস দেওয়া হয়, তাই তো, টিউশনে? তাই তো, নোটস পাও তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই নোটসে কি এরকম ফরম্যাটে কিছু দেওয়া থাকে কারুর? যদি কারুর থাকে তাহলে বলো, তাহলে সেটা খুবই আপডেটেড বলা যাবে আর কি ব্যাপারটাকে। আমার ধারণা নোটসে যখন কোনো স্যার কোনো কিছু নোটস দিচ্ছেন, আমরা এটা এক্সপেক্ট করি না যে তোমরা এরকম ভাবে ব্র্যাকেটের মধ্যে কোন লেখকের কাছ থেকে ইন্সপায়ার হয়েছে, কোন লেখক এই ডায়ালগটা বলেছে, বা কোন লেখক এই লেখার মানে বক্তব্যটা লিখেছে, সেইটা আলাদা করে দেওয়া থাকে। কিন্তু তোমাদের আনসারগুলোর মধ্যে এবার থেকে তোমরা যদি এই জিনিসটা করতে পারো, তাহলে তোমাদের আনসারগুলো অন্য যে কোনো স্টুডেন্ট, অন্য যে কোনো কলেজদের থেকে অনেক বেটার হয়ে যাবে, তোমরা অনেক বেশি মার্কস পেতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? কেউ যদি না এই ব্যাপারটা বুঝে থাকো তাহলে বলো, আর আমি এক্সাম্পলটাও তোমাদেরকে দেখাবো এক্ষুনি। ওকে, তাহলে আমি ইমাজিন করছি যে তোমরা ব্যাপারটা বুঝেছো, ঠিক আছে? এবার ইউজিন নাইডার দ্বারা দেওয়া একটা ডেফিনেশন অফ ট্রান্সলেশন আমরা দেখার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে উইকিপিডিয়াতে এটা নেই, এটাকে এখানে দেখি।
Definition of translation by NIDA. আমি তোমাদের সাথে স্ক্রিনটাও শেয়ার করে দিচ্ছি, যাতে আমি গুগল থেকেই দেখছি এমন কিছুই নয়। হ্যাঁ, ওকে, তোমরা আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। পূর্বাশা তুমি শোনো যেটা আমি বলছি আর কি। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইউজিন নাইডা, মানে এরকম করে আমরা কোট করব, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইউজিন নাইডা ট্রান্সলেশন ইজ, ডাবল কোটেশন শুরু হলো, মানে এইখান থেকে এক্স্যাক্টলি ইউজিন নাইডা নিজের বইতে যা লিখেছেন সেইটা এখানে বলা হচ্ছে। রিপ্রোডিউসিং ইন দ্য receptor language the closest natural equivalent of the source language message, first in terms of meaning and secondly in terms of style. তো এইটা হচ্ছে definition of translation according to Eugene Nida. এত দূরে কোনো কারোর সমস্যা কিছু বুঝতে? এবার দেখতে হবে যে এই কথাটা উনি কোন বই থেকে নিয়েছেন। দেখো, আমাদের পক্ষে সত্যি এতটা রিসার্চ করা সম্ভব নয়, কিন্তু আমরা এইভাবে মানে কিছু ডেফিনেশন নিয়ে আমরা এটাকে সার্চ করে দেখতে পারি যে ওই ডেফিনেশনটা কোন বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইখানে আমাদের কাছে একটা আসলো, একটা রেজাল্ট আসলো, সেটা আমি দেখে নিচ্ছি যে কোন বইতে। হ্যাঁ, একটা বইয়ের নাম আছে, আমি জানি না তোমরা এটা এই স্ক্রিনটা হয়তো দেখতে পাচ্ছ না। দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ট্রান্সলেশন, পেজ 12। কোথা থেকে নেওয়া হয়েছে? যে ডেফিনিশনটা আমি বললাম সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ট্রান্সলেশন। এই বইটা ফার্স্ট কবে পাবলিশ হয়েছিল সেটা এখানে দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে 2003, কিন্তু আমার ধারণা এই বইটা অনেক আগে পাবলিশ হয়েছিল। আমি দেখার চেষ্টা করছি যে এই বইটা কবে পাবলিশ হয়েছিল। এই বইটা পাবলিশ হয়েছিল 1968-এ। কবে? 1968। তাহলে আমি তোমাদেরকে এটা লিখে এবার দেখাচ্ছি এখানে যে কিভাবে এটা লেখা যাবে, ঠিক আছে? তোমরা নিজেদের খাতায় এটাকে লিখে নাও। Definition of translation, copy. Okay. এইটা তোমরা লিখলে, ঠিক আছে? Reproducing in the receptor language. receptor মানে যে ল্যাঙ্গুয়েজটার তে ট্রান্সলেশনটা হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা হচ্ছে সেটাকে রিসেপ্টর বলা হচ্ছে, রিসিভ করছে যেটা। দ্য ক্লোজেস্ট ন্যাচারাল ইকুইভ্যালেন্ট অফ দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ। সোর্স ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষার থেকে আমাদের ভাষায় বা ইংরাজি থেকে ধরো বাংলায় করা হচ্ছে, তো ইংরাজি ভাষাটা হয়ে যাবে সোর্স, ঠিক আছে? সোর্স ল্যাঙ্গুয়েজ মেসেজ। ফার্স্ট ইন টার্মস অফ মিনিং, প্রথমে তো মানের দিক থেকে দেখতে হবে যে ক্লোজেস্ট ইকুইভ্যালেন্স পাওয়া যাচ্ছে কিনা। ইকুইভ্যালেন্ট কথাটার মানেটা হচ্ছে সমানার্থক, সমানার্থক, ঠিক আছে? ইন টার্মস অফ মিনিং অ্যান্ড সেকেন্ডলি ইন টার্মস অফ স্টাইল, স্টাইলটাকেও পাওয়া গেছে কিনা। যে স্টাইলে ইংরাজিতে লেখা হয়েছে সেই স্টাইলটা কতটা বা যতটা বেশি ফলো করা গেছে ততটা মানে it will be considered a good translation if the style of the source language is also found in the target language, receptor language. মানে ধরো ইংলিশে একটা স্টোরি আছে, সেইটাকে বাংলায় ট্রান্সলেট করে। ধরো তোমাদের ওই মেয়র অফ দ্য ক্যাস্টার ব্রিজ, মেয়র অফ দ্য ক্যাস্টার ব্রিজের তোমাদেরকে আমি একটা বাংলা বই দিয়েছিলাম। তো মেয়র অফ ক্যাস্টার ব্রিজটা ইংলিশে লেখা ছিল, ওটাকে পরে কেউ একজন বাংলায় ট্রান্সলেট করলো।
তো মিনিং আর স্টাইল দুটো দিক থেকেই ওটার যতটা কাছাকাছি যাওয়া যেতে পারে, ক্লোজেস্ট, ঠিক আছে, এক্স্যাক্ট তো কোনোদিনও হবে না, তো ক্লোজেস্ট জিনিসটাকে আমরা দেখব, ঠিক আছে। পূর্বাশা তুমি রেকর্ডিং থেকেও পরে এটা দেখে নিতে পারো, বা তুমি গুগলে গিয়ে যদি সার্চ করো ডেফিনেশন অফ ট্রান্সলেশন বাই ইউজিন নাইডা, তাহলে প্রথম রেজাল্টটাই এটা পাবে, রিপ্রোডিউসিং ইন দ্য রিসেপ্টর ল্যাঙ্গুয়েজ দ্য ক্লোজেস্ট ন্যাচারাল ইকুইভ্যালেন্ট অফ দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ মেসেজ, ফার্স্ট ইন টার্মস অফ মিনিং অ্যান্ড সেকেন্ডলি ইন টার্মস অফ স্টাইল, ঠিক আছে। এটা আমি তোমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, এবং কিভাবে ব্যাপারটা হচ্ছে সেটাও দিয়ে দেবো। এবার ব্র্যাকেটে লিখবে এরকম নাইডা, কারণ এখানে দুজন লেখকের এটা বইটা রয়েছে, বাট দুজন লেখকের বইটা 2003-এর, এটা আমি এটা অত ইয়ে করে লাভ নেই, আমি এটাকে নাইডাই লিখলাম, কারণ নাইডাই মেন। নাইডা, যদি পেজ নাম্বার মনে থাকে তাহলে ভালো, যদি পেজ নাম্বার মনে না থাকে তাহলে কোনো ব্যাপার না। পুরোটা যদি একসাথে লিখি তাহলে এরকম হবে। যারা মিটিংয়ে আছো তারা লেখাটা দেখো চ্যাট বক্সে। এইভাবে তোমরা লিখবে, রিপ্রোডিউসিং ইন দ্য রিসেপ্টর ল্যাঙ্গুয়েজ, পুরো যে ডেফিনেশনটা আছে সেটা লিখলে, ব্র্যাকেটে লিখলে নাইডা 1968। বোঝা গেছে? কারোর কোনো ডাউট থাকলে বলো। ওকে, এবার আমরা দেখব সুজান ব্যাসনেট কি বলছে। সুজান ব্যাসনেটের ডেফিনেশন, আচ্ছা বুকসে চলে যাই, বুকসে থাকবে। সুজান ব্যাসনেটের একটা বই আছে 2002-এর, ট্রান্সলেশন স্টাডিজ, এবং সেইখানে আমরা দেখার চেষ্টা করতে পারি যে উনি ট্রান্সলেশনটাকে কিভাবে ডিফাইন করছেন, হোয়াট ইজ ট্রান্সলেশন অ্যাকর্ডিং টু দিস রাইটার, ঠিক আছে। ট্রান্সলেশন, এখানে আলাদা করে আমি ডেফিনেশনটা পাচ্ছি না, কিন্তু ধরো এই জায়গাটায় যে ডেফিনেশনটা দেওয়া ছিল সেটাকেই আমি ব্যবহার করছি। যেখানে লেখা রয়েছে যে she defines translation as a form of cross cultural communication that involves cultural implantation and integration। তাহলে আমি যদি এই ডেফিনেশনটাকেই নিই, যদিও এটা ডাইরেক্টলি কোনো বইয়ের থেকে সেভাবে নেওয়া নয়, বাট স্টিল আমরা যদি এটাকেই ডেফিনেশন হিসেবে নিই, তাহলে কিভাবে লিখবো? নামটা হচ্ছে সুজান ব্যাসনেট, তাহলে
ব্র্যাকেটের মধ্যে কি থাকবে শিল্পা বলো? ব্যাসনেট। ভেরি গুড, BASSENETT, ব্যাসনেট। ব্যাসনেট, হ্যাঁ ব্যাসনেট বানানটা এটাই, BASSNETT। আর ইয়ারটা আমরা দিলাম 2002, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডেফিনেশন অফ ট্রান্সলেশন, কিন্তু আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম, এরকম তুমি আরো এক্সাম্পল দিতেই পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যে ট্রান্সলেশনের যে ডেফিনেশনটা লিখতে গিয়ে বেটার নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে সেটা হচ্ছে এইটা, যে ডেফিনেশনটা মুখস্থ করলে কে ডেফিনেশনটা দিয়েছে, একটা আগেকার ডেফিনেশন একটা পরেকার ডেফিনেশন, দুটো যদি এরকম ভাবে লিখতে পারো তাহলে আমার মনে হয় যে অন্য স্টুডেন্টদের থেকে তোমাদের নাম্বারটা অনেক বেশি হবে, ঠিক আছে? সো আমি আজকে এখানেই শেষ করছি ক্লাসটা। If you have any doubts, if you have any questions, you can ask me now, or you can ask me in the group or individually. আর এটা রেকর্ডিং থাকছে, তুমি পূর্বাশা পরে দেখে নিতে পারো যে কিভাবে লেখা হয়েছে, অথবা কেউ একজন স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে গ্রুপে দিয়ে দাও বা পূর্বাশাকে আলাদা করে দিয়ে দাও, তাহলে ও দেখে নিতে পারবে যে কি ফরম্যাটে আমি লেখাচ্ছিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতই, এখানেই থাক, পরের দিন আমরা আবার এখান থেকে